আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। বাংলার যুব সাথী অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে এই বুঝেই কি পাল্টা কৌশল বিজেপির? অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুব সাথী। এপ্রিল থেকেই বেকারদের ভাতা দেবে সরকার। 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ঘোষণা করা হয়। রবিবার থেকে এর জন্য রাজ্য জুড়ে ক্যাম্প শুরু। কর্মসূচির নাম স্বনির্ভর বাংলা। এই ক্যাম্পে বাংলা যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার সহ 4টি প্রকল্পে আবেদন জানানো যাবে। 2021-এ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছিল বলে মত রাজনৈতিক মহলের। আর 2026-এর ভোটের আগে নতুন প্রকল্প বাংলার যুব সাথী, বেকার ভাতা। অনেকেই মনে করছেন বিধানসভা ভোটের আগে বেকার ভাতা তৃণমূলের ভোট বাক্সে বড় প্রভাব ফেলতে পারে। তা বুঝতে পেরেই কি পাল্টা কৌশল বিজেপির? রবিবার থেকেই চাকরি চায় বাংলা কর্মসূচিতে পদ্ম শিবির। জেলায় জেলায় করা হবে ফর্ম বিলি। এটাও করবে চাকরি চায়। দলে দলে ধপবাজ ফেরেববাজ 420 তৃণমূল সরকারের ফর্ম ফিল আপ করবেন, আমাদের কোনো আপত্তি নেই। এটাও করবেন চাকরি চায় বাংলা। 2,15,00,000 বেকার। মাধ্যমিক পাশ করা বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনি রাজনৈতিকভাবেও। কারণ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিফলেটে পরিণত করেছেন। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। দিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বড় শিল্প, ভারী শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, মেধাভিত্তিক শিল্প, মাঝারি শিল্প, হস্তকুটির শিল্প, সেগুলিকে যেমন প্রসার ঘটছে, বহু লোক চাকরি পাচ্ছেন। আবার যারা এখনো একটু অপেক্ষা করতে হচ্ছে তাদের জন্য এই যুব সাথী করেছেন। তাতে ভয় পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, ভয় পেয়ে গেছে, তাই শুভেন্দু অধিকারী কুৎসা করতে নেমেছেন। এটাও নিউজ 18 বাংলা। মিড ডে মিল নিয়ে কেন্দ্র রাজ্য চর্চা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অভিযোগ, কেন্দ্রে দেওয়া মিড ডে মিলের টাকা দলের কাজে খরচ করছে তৃণমূল। তাঁর হুঁশিয়ারি, যারা এই কাজ করছেন তাদের জেলে পাঠানো হবে। हमने नरेंद्र मोदी जी ने दिल्ली से बंगाल की बच्चों के लिए मिड डे मील में मध्याह्न भोजन में हजारों करोड़ रुपया भेजा। शुभेंदु दा ने मेरे को प्रमाण भेजे, कागज भेजा, मेरे को विश्वास नहीं हुआ। दिल्ली से भेजी हुई पैसा टीएमसी की पार्टीबाजी में खर्चा हो रहा है, पार्टी की खर्चा हो रहा है। ये ट्रेजरी के चालान से हमें पता चला। शुभेंदु दा ने मांग किया इस पे सीबीआई इंक्वायरी होनी चाहिए। ममता जी को पार्टी में आपसी झगड़े में जिनकी घर जल गए उनके लिए रिलीफ देने के लिए पैसा नहीं था, उसमें सीबीआई इंक्वायरी हो रहा है। जो लोग बंगाल के बच्चों के पैसे को गवाए हैं, चोरी किए हैं, हम उनको जेल भेजने वाले हैं। এর পাল্টা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন এবং অমূলক। এসআইআরে আপাতত বাদ যাচ্ছে 64 লক্ষ ভোটারের নাম। এখনো স্ক্রুটিনির কাজ চলছে। কমিশন মনে করছে নাম বাদের সংখ্যা আরও বাড়বে। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। এসআইআর শুনানির ডেডলাইন ছিল শনিবার। ডেডলাইনের আগে শুক্রবারই শুনানি শেষ হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে কত নাম বাদ যাবে এ নিয়ে জোর জল্পনা।
জানা গেছে আপাতত 64,81,595 জন ভোটারের নাম বাদ যাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগে ভোটারের সংখ্যা ছিল 7,66,00,000 বেশি। এর মধ্যে খসড়া তালিকায় নাম বাদ 58,20,595 জনের। ভোটার সংখ্যা কমে হয় 7,08,00,000। এর মধ্যে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটে 1,20,00,000 ভোটারকে নোটিশ দেয় কমিশন। এছাড়াও নোটিশ দেওয়া হয় 32 লক্ষ আনম্যাপড ভোটারকে। এদের মধ্যে অনুপস্থিত 4,98,000 এবং সঠিক নথি দেখাতে না পারায় নাম বাদ 1,63,000। অর্থাৎ খসড়ায় নাম বাদ 58,20,595, শুনানিতে অনুপস্থিত 4,98,000 এবং অযোগ্য 1,63,000। সব মিলিয়ে 64,81,595 জন ভোটারের নাম বাদ যাচ্ছে। যার নাম খসড়া তালিকা মধ্যে ছিল আর সাপোজ ফাইনাল লিস্ট মধ্যে নেই, প্রত্যেক নাম বাদ হবে, একটা অর্ডার পাবেন। এন্ড অর্ডার পরে ওদের আপিল করার সুযোগ আছে। আগে ডিও কাছে, তারপরে সিও কাছে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে, কিছু হয়ে গেছে, দে ক্যান অলওয়েজ আপিল। আর যার নাম খসড়া তালিকার মধ্যে ছিল না, ওদের একটাই ও আছে, ফর্ম 6 অ্যাপ্লাই করার জন্য। ওরা ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবে। এটাই, দিস ইজ নট দ্য এন্ড। আপনার যে ফাইনাল ভোটার লিস্ট হবে, এরপরে যোগ বিযোগ চলবেই। কেউ মারা যাবে, या কেউ শিফটেড হয়ে যাবে, या কিছু হবে, ওটা ফর্ম 7 হবে। এদিন এই আরোদের সতর্ক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তার নির্দেশ, নির্ভয়ে নির্ভুল তালিকা তৈরি করতে হবে। এখন এন্টায়ার জিনিস আছে আমাদের ইয়ারও হাতে, যেখানে কোনো যে ভোটার আছে এলিজিবল আছে ও বাদ যাবে না, কোনো ভোটার যেটা ইনএলিজিবল আছে ঢুকবে না লিস্ট মধ্যে। তো আমাদের এক্সারসাইজ চললো। এখন ফাইনাল ডিসিশন মেকিং স্টেজে যেটা আছে, এরা সব পেপার দেখে, তথ্য দেখে, রাদার দেন গোয়িং অন এনি ইমোশনস এন্ড অল, ডিসপোজ করুক। অ্যান্ড আমরা চাই কি 28 তারিখে একটা নিট অ্যান্ড ক্লিন ইলেকট্রাল রোল যেটা আছে, আমরা বলতে পারবো কি পশ্চিমবঙ্গে ইলেকট্রাল রোল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। এসআইআর এর স্ক্রুটিনি এখনো বাকি। কমিশন মনে করছে আরও নাম বাদ পড়বে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28 ফেব্রুয়ারি। শনিবার শেষ হলো এসআইআর শুনানি প্রক্রিয়া। আর শনিবার এই এসআইআর এর শুনানি শেষের দিনেই নাম বাদ পড়ল 64 লক্ষেরও বেশি ভোটারের। তবে এই সংখ্যা বাড়বে বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা, কারণ এখনো পর্যন্ত শুনানিতে আসা 50 থেকে 55 লক্ষ ভোটারের ডকুমেন্ট যাচাই করার কাজ বাকি রয়েছে। ফলত এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় নির্বাচন কমিশনের কাছে। ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। গুজরাটে বাংলার মহিলা পরিযায়ীর মৃত্যু। আহমেদাবাদের রেস্তোরাঁয় কর্মী ছিলেন সোনামণি বৈরাগ্য। পূর্ব বর্ধমানের নাদনঘাটে বাড়ি পরিযায়ী এই শ্রমিকের। রেস্তোরাঁ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার পরিযায়ীর। সোনামণি বৈরাগ্যকে খুনের অভিযোগ পরিবারের। কি কারণে মৃত্যু জানতে তদন্তে পুলিশ। কোথায় কাজে গেছিল আপনার? ও গিয়েছিল আহমেদাবাদে কাজে। গুজরাটে কি কাজে? ও হোটেল লাইনে ওয়েটারের কাজে গিয়েছিল। কতদিন আগে যায়? 1 থেকে 1.5 বছর হলো। ওর সঙ্গে যে রুমে থাকতো একটা ছেলে, তার শাস্তি চায়। পঞ্চায়েত অফিসে দলীয় কার্যালয়। অভিযোগ, এগরায় পঞ্চায়েত অফিসে বসে দলের কাজ করেন বিজেপির প্রধান। এগরায় চাঞ্চল্যকর অভিযোগ। এরই প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের। চলে ধস্তাধস্তি। অভিযোগ মানতে নারাজ বিজেপি। তুমুল বিক্ষোভ। এ ছবি পূর্ব মেদিনীপুরের এগরা 2 নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে। বিজেপি পরিচালিত। অভিযোগ, পঞ্চায়েত অফিসে বসেই দলের কাজ করেন বিজেপির প্রধান। এমনকি বিভিন্ন জায়গায় সরকারি প্রকল্পের যে কাজ চলছে সেই কাজের ডিসপ্লে বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগ, সেদিকে নজরই নেই পঞ্চায়েত প্রধানের। এই অভিযোগে শনিবার পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। তখনই ধস্তাধস্তি। পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যে সমস্ত কাজগুলো হচ্ছে, তার যে ব্যানারগুলো, ছোট ছোট ব্যানার বসানো হচ্ছে মমতা ব্যানার্জির, বিজেপির দালালরা, বিজেপির প্রধান তার নিজের নির্দেশেই আমার মনে হয় রাতের অন্ধকারে তুলে ফেলে দিচ্ছে। তার প্রতিবাদে আমরা এসেছিলাম। বিজেপির প্রধান নিজে ইচ্ছে করে ব্যানারগুলো লাগায়নি।
সারা পশ্চিমবাংলায় যেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানেই তৃণমূল এই বদনাম শুরু করেছে। আসলে পায়ের তলায় মাটি নেই, যার ফলে তৃণমূল ছটপট করছে। কারা পার্টি অফিস বানিয়েছে? এই তৃণমূল পার্টি অফিস বানিয়েছে। এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তৈরি হচ্ছে পাকা রাস্তা, বরাদ্দ হয়েছে 29 লক্ষ টাকা। ডেবরায় 2টি গ্রামে তৈরি হচ্ছে নতুন রাস্তা, তাতে খরচ প্রায় 2,38,00,000 টাকা। নদিয়ার কৃষ্ণগঞ্জ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, সেখানকার খাটুরা দক্ষিণ পাড়ায় তৈরি হচ্ছে পাকা রাস্তা। শুক্রবার পথশ্রী প্রকল্পে 400 মিটারের রাস্তার কাজ শুরু। একটি রাস্তা উদ্বোধন হবে, তাতে খরচ হবে প্রায় 29 লক্ষ টাকা। রাস্তার দুই পাশে চাষের জমি। এবার পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে ঢালাই রাস্তা। এতদিন এটি মাটির রাস্তা ছিল, বৃষ্টি হলেই কাদা মাটিতে যাতায়াতে সমস্যায় পড়তেন কৃষকরা। পাকা রাস্তা হলে সমস্যা মিটবে বলে আশাবাদী সীমান্তবর্তী এলাকার কৃষকরা। এদিন কৃষকদের হাত দিয়ে ফিতে কেটে শুরু হলো রাস্তার কাজ। রাস্তা তৈরি হোক, এটাই উদ্বোধন। কতটা উপকার হবে আপনাদের? চাষিরা আমরা মোট আমাদের ব্লকে 8টি রাস্তা এসছে পথশ্রীতে, 21 কিলোমিটার, টোটাল 29 লাখ টাকা। এটা কি পথশ্রীর মধ্যে কাজটা শুরু 1 মাসের মধ্যে, এটা আমরা শেষ করব। এটি পশ্চিম মেদিনীপুরের ডেবরা। এখানকার ডুয়া 1 ও ডুয়া 2 নম্বর এলাকায় তৈরি হচ্ছে ঢালাই রাস্তা। পথশ্রী প্রকল্পে শুরু হলো কাজ। মোরাম সরিয়ে পাকা রাস্তা হবে ডেবরার 2টি গ্রামে, তাতে খরচ প্রায় 2,38,00,000 টাকা। ডেবরা ডুয়া 1 নম্বর এলাকা। এই এলাকায় শ্রীধরপুর থেকে মির্জানগর রেল লাইন পর্যন্ত তৈরি হচ্ছে পাকা রাস্তা। টানা 2 কিলোমিটার রাস্তা তৈরিতে খরচ হবে 1,20,00,000 টাকা। অভিযোগ, এতদিন খারাপ ছিল মোরাম রাস্তাটি, গর্তে ভর্তি। শুক্রবার থেকে শুরু হলো পাকা রাস্তা তৈরির কাজ। এদিন ডেবরা ডুয়া 2 নম্বর এলাকায়ও শুরু হলো রাস্তার কাজ। বালিচক রেলগেট থেকে অমল ভূঁইয়ার বাড়ি পর্যন্ত হচ্ছে ঢালাই রাস্তা। 2.5 কিলোমিটারের রাস্তার জন্য বরাদ্দ হয়েছে 1,38,00,000 টাকা। ফিতে কেটে নারকেল ফাটিয়ে শুরু হলো রাস্তার কাজ। কাজ হচ্ছে, চালু হচ্ছে, মোটামুটি অনেক উপকার হবে মানুষের। লক্ষ্মীপুর ধোঁয়া 2.5-3 কিলোমিটার রাস্তা আজকে ছিল না, হলো, আমরা খুশি। এটা হলে ভালোই হবে, মানে আগে রাস্তাটা খারাপ ছিল, গর্ত টর্ত ছিল, মানুষ যেতে পারতো না, তো অনেকদিন এটা হওয়ার কথা ছিল, হয়নি, এইবারে হচ্ছে। হ্যাঁ, খুশি তো। বালিচক রেলগেট টু ভূঁয়াবাড়ি পর্যন্ত, আর এটা সিধরপুর থেকে বালিচক পর্যন্ত, এই 2টি রাস্তা খুব ব্যস্ততম রাস্তা। এই রাস্তাটা ব্যস্ততম এই কারণেই, এখান থেকে কানেক্টিং আছে ডুয়া 1 জিপি, খুব সহজে যাওয়া যায়। এবং এটা ঝাঁঝিয়া যে বাইপাস রাস্তা হরিহরপুর থেকে আষাঢ়ি পর্যন্ত, সেই রাস্তারও কানেক্টিং রাস্তা। এলাকার মানুষ খুব খুশি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে রঞ্জিত সরকার ও পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, নিউজ 18 বাংলা। ওয়েলিংটনে রাস্তা দখল করে পার্কিং, ফুটপাত দখল করে থাকা খাওয়া। ওয়েলিংটনে ওঠা অভিযোগে পদক্ষেপের আশ্বাস মেয়র পরিষদের। এটা ওয়েলিংটনের রফি আহমেদ কিদওয়াই রোড। ওয়েলিংটন মোড় থেকে এসএন ব্যানার্জি রোডের দিকে যেতে বাঁ হাতে এভাবেই দাঁড়িয়ে একের পর এক পণ্যবাহী ছোট গাড়ি। অভিযোগ, এই পার্কিং এর কোনো অনুমতি নেই, সবটাই বেআইনি। এখানে সারি সারি ধরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, নাইট পার্কিং রয়েছে, কিন্তু এই দিনের বেলায় কোনো পার্কিং নেই বলে পুরসভা সূত্রে খবর। আমাদের পার্কিং আছে, নাইট পার্কিং আছে। নাইট পার্কিং তো দিনের বেলা থাকে না। আছে পার্কিং, আপনি বন্ধ করেন না। দেখাচ্ছ তো, আপনি গাড়ি দেখুন গিয়ে, আপনি গাড়িকে দেখুন না আছে কি না। কে নিয়ে কারেন্ট দেখাচ্ছে? হ্যাঁ, পুরসভাতে আমি ওটা জানি না। আমাদের নাইট পার্কিং আছে তো, গাড়ি দেখালাম তো আপনাকে, আছে তো। এবার ডে পার্কিং আছে কি আছে, আসবে কথা বলবেন, আপনি বন্ধ করেন। শুধু বেআইনি পার্কিং নয়, রাস্তার পাশের ফুটপাত দখল করে থাকছে বেশ কয়েকটি পরিবার। 51 নম্বর ওয়ার্ডের রফি আহমেদ কিদওয়াই রোড, আর তার গুরুত্বপূর্ণ জায়গায় এই ফুটপাত রয়েছে। কার্যত ফুটপাত না বলে কোনো বাসস্থান বলা ভালো, কারণ এই ফুটপাতে মানুষ চলে না, পথচারীরা চলে না। এই ফুটপাতে রান্না হয় এবং এই ফুটপাতে যেন ঘর দুয়ার হয়ে গেছে কিছু মানুষের। আপনারা কি এই ফুটপাতেই থাকেন? হ্যাঁ দাদা। কত
কতদিন ধরে আছে? আমরা অনেক বছর আছি, মানে 40-50। এই সেন্ট ব্যানার্জি রোড আর রফি আহমেদ কিদওয়াই রোডের জাংশনে একটা ফুটপাথ আছে, যে ফুটপাথটার ওপরে মানুষ এমনভাবে জবরদখল করে রেখেছে, আর 407 যে ম্যাটাডোরগুলোকে এমনভাবে পার্কিং করে রাখা থাকে যে মানুষ তিতিবিরক্ত হয়ে যায়। আমি সেই জন্য অধিবেশনে একটা প্রস্তাব দিয়েছিলাম যে ওই জায়গাটাকে যদি দখলমুক্ত করে একটা পাবলিক টয়লেট করা যায়। কাউন্সিলর যে অভিযোগ করেছেন আমি মনে করি সর্বাংশে সেটা সত্য। এক্ষুনি এটার আমাদের মনে হয় বন্ধ করা দরকার। অভিযোগ আমরা কাউন্সিলরের কাছ থেকে পেয়েছি। বেআইনি পার্কিং থাকলে পুলিশকে আমি বলবো সমস্ত বেআইনি পার্কিং সরিয়ে দিতে, আর আমরা কাউন্সিলরের সহযোগিতা নিয়েই ফুটপাথটা দখলমুক্ত করব। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। ইউনিট শাসনে ভারত বিদ্বেষ, হিন্দু নিপীড়ন, পদ্মাপাড়ে বিএনপির প্রত্যাবর্তন হতেই পরিবর্তনের হাওয়া। বিএনপি চেয়ারম্যানের মুখে শৃঙ্খলা রক্ষার কথা, ঐক্যের বার্তা। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। বাংলাদেশ আস্থা রেখেছে ধানের শীষে, তারেক রহমানে। 20 বছর পর বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া। 2024-এর অগস্ট ছাত্র আন্দোলনের চাপে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকারি। ইউনূস শাসনে প্রায় 2 বছর ধরে নৈরাজ্য দেখেছে বিশ্ব। বাংলাদেশে ভারত বিদ্বেষের বীজ বপন হয়েছে। সংখ্যালঘু খুন এবং নির্যাতন কিছুই বাদ যায়নি। সেই আবহে বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের মুখে ঐক্যের বার্তা। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। ন্যায়পরায়ণতা হবে আদর্শ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। গত বছর শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। পাল্টা নিজেদের বক্তব্য জানায় নয়াদিল্লি। এদিন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অবস্থান স্পষ্ট করেন তারেক রহমান। Would your party demand handing over of Sheikh Hasina from India? That depends on the legal process, of course. বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া। একসময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কট্টরপন্থী জামাতের দাপট দেখা যেত, সেখানেও উৎসবের মেজাজ, গান বাজিয়ে উদযাপন। নিউজ 18 বাংলা।